কামও করিস না, ওর কাছে একা একা যাস না। ওর কাছে একা একা যাওয়া কিন্তু আত্মহত্যার সমান। এই এই, তুমি ওখানে কি করছো? এক্ষুনি বাড়ি এসো বলছি। জঙ্গলে ঢুকলে কিন্তু গুলি করব। জলদি বেরিয়ে এসো ওখান থেকে, বেরিয়ে এসো বলছি। এই ছেলে, এই, তোমার হয়তো জানা নেই, সকালে এখানে একজনের মাথা ছিঁড়ে নিয়েছে, আর একজনের হাত, আর একজনকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। কারণ এই জঙ্গলে এক নতুন সবুজ বাঘের উৎপাত বেড়েছে। তুমি জলদি পারে এসো, জঙ্গলের ভিতরে ঢুকলে তোমাকেও আর আমরা বাঁচাতে পারবো না। স্যার স্যার, এই জঙ্গলে যে সকালে হারিয়ে গিয়েছিল আমি সেই। আমরা তিনজন এসেছিলাম জঙ্গলে কাঠ কাটতে। আমাদের একজন মেরে ফেলেছে ওই বাঘে, আর একজনের হাত ছিঁড়ে নিয়েছে। যার হাত ছিঁড়ে নিয়েছে সে পালিয়ে গেছে, কিন্তু আমি ভয়ে গাছে উঠেছিলাম, তাই আর পালাতে পারিনি। যে পালিয়ে গিয়েছে সে গ্রামে যে খবর দিয়েছে সবাইকে, তাই আমার বাবা আর এই ছেলেটা আমাকে খুঁজতে এসেছে জঙ্গলে। কিন্তু ওই বাঘের হাত থেকে এই ছেলেটা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচেনি। একটু দয়া করে আমার সঙ্গে চলুন না জঙ্গলে, দেখি বাবাকে পাওয়া যায় কিনা। এই নগেন বাবু, বন্দুকটা নেও তো, চলো ঘুরে আসি জঙ্গল থেকে। বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে নিল। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে নিল। বাবারে বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে নিল। রহিম ভাই, রহিম ভাই দাঁড়াও, সর্বনাশ হয়ে গেছে। কি রে পলাশ, তোর আবার কি সর্বনাশ হলো? আমার নয় গো রহিম ভাই, এবার মনে হচ্ছে আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে। জঙ্গল থেকে 4-5টা বাঘ ঢুকেছে গ্রামে। জঙ্গলে আবার নাকি সেই সবুজ বাঘের উৎপাত বেড়েছে। জঙ্গলের সব জন্তু জানোয়ারকে নাকি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই ভয়ে বাঘগুলো গ্রামে ঢুকে পড়েছে। এবার এই বাঘের ভয়ে আমরা কোথায় পালাবো বলো? সে কি কথা, তার মানে তো আমাদের এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ না। যখন তখন বাঘ এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। হ্যাঁ রহিম ভাই, তাড়াতাড়ি চলো, আমাকে তো জব্বারের বাড়িতে যেতেই হবে। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, তা তো আমাকে জানতেই হবে। কেন রহিম ভাই, জামালের আবার কি হয়ে? আর বলিস না ভাই, সকালে জব্বার ও রাহিম ডেকে নিয়ে গিয়েছিল জামালকে জঙ্গলে ডাক্তারকে বলে, কিন্তু এখন শুনলাম জব্বারের নাকি হাত ছিঁড়ে নিয়েছে ওই সবুজ বাঘে, আর রাহিমের নাকি মাথা, আর আমাদের জামালকে নাকি এখনো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তো দেখতেই হবে জামাল বেঁচে আছে নাকি নেই। চলো সবাই জব্বারের বাড়ি। তাড়াতাড়ি চলো জব্বারের বাড়িতে, আর আর দেরি করে কোনোই লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই কর সবাই, তাড়াতাড়ি চল জব্বারের বাড়িতে, শুনি জঙ্গলে ঠিক কি হয়েছিল। কিরে জব্বার, তুই এই হাত কাটা অবস্থায় বাহিরে দাঁড়িয়ে থেকে একা একা কি করছিস? আর কিছুক্ষণ হলে তো তুই এমনিতেই মারা পড়বি। কি করবো রহিম ভাই, বাড়িতে যে কাউকেই দেখতে পারছি না। বউটা যে কোথায় গেল, আর ছেলেটাও কোথায়? তোর ছেলে আমার বাড়িতেই রয়েছে, তুই ওকে নিয়ে চিন্তা করিস না। কিন্তু জঙ্গলে ঠিক কি হয়েছিল বল তো দেখি। রহিম ভাই, জামাল এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ যে বেঁচে থাকবে এটা বলা মুশকিল। কেন, কি হয়েছে আমার জামালের যে বাঁচা ও মরার মধ্য পড়ে রয়েছে? আমরা জঙ্গলে ঢুকেই গাছে একটা কোপ দিতেই খুব জোরে হুংকার শুনতে পেলাম, আর সেই হুংকার শুনে জামাল একটা গাছে উঠে পড়ে। আমরা সেই গর্জন শুনেও কোনো পাত্তা দেইনি। তারপর তারপর গাছে দ্বিতীয় কোপ দিতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো বিশাল এক সবুজ বাঘ। বাঘটা প্রথমে বের হয়েই আমার হাতে কামড় দেয়। আমি হাতটা টেনে নিয়েই পালাতে শুরু করি। কিছু দূর এসে দেখি আমার হাতটা নেই, আর রাহিমের মাথাহীন দেহটা আমার পিছু কিছু দূর দৌড়ানোর পরে মাটিতে পড়ে যায়।
আমি কোনো বুদ্ধি না পেয়ে নদীতে ঝাঁপ দেই, আর ঠিক তখন ওখান দিয়ে যাচ্ছিল এক ফরেস্টার বোট। তারাই আমাকে উদ্ধার করে। সর্বনাশ, এ কি অবস্থা তোর? তোকে দেখে তো আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু জব্বার, তুই শেষ জামালকে ঠিক কোথায় দেখেছিলিস? আমার এটুকুই মনে আছে, কিন্তু আমি যখন শেষবার ওর দিকে তাকিয়েছিলাম তখন জামাল বলেছিল, আমাকে রেখে যেও না জব্বার ভাই, আমাকে রেখে যেও না। তোমরা তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও, নইলে খুব দেরি হয়ে যাবে। তোমরা আর ওকে বাঁচাতে পারবে না। কিন্তু তুই এভাবে আর বেশিক্ষণ থাকিস না, নইলে তুইও আর সময় পাবি না। এই, ওকে জলদি হাসপাতালে নিয়ে চল। চল জব্বার চল, তুই এভাবে আর বেশি সময় থাকিস না। তোকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, তাছাড়া তোকেও যে আমরা আর বাঁচাতে পারবো না। চল চল চল, তুই আমার সাথে চল, দেখি আমার ছেলে জামাল কোথায় আছে। রহিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি যেতে পারবো না। এত কিছু দেখে কেউ কি মৃত্যুর মুখে যেতে চায়? তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও। আমি আমি বাড়ি চলে গেলাম। তাই নাকি? তাহলে তুই যাবি না? তোর বাবা যখন জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হয় তখন তোর বাবাকে উদ্ধার করার জন্য কাউকে পাসনি, আমার কাছেই আসতে হয়েছিল। তখন আমি গিয়েছিলাম তোর সঙ্গে জঙ্গলে। এমন করে বলছে কেন তুমি? চলো চলো তাহলে জঙ্গলে। কিন্তু রহিম ভাই, আমাদেরকে কিন্তু সাবধানে যেতে হবে। আর এদিকে গ্রামের অবস্থাও কিন্তু তেমন ভালো না। তারপরে আবার ওই জঙ্গলে সবুজ দানবের উৎপাত, একেবারে চাটা কাণ্ড। হ্যাঁ রে, ওইসব নিয়ে তুই তেমন ভাবিস না, আমরা সাবধানেই যাব। এখন তুই বেশি কথা না বলে আমার সাথে চল। রহিম ভাই, জঙ্গলে তো ঢুকে পড়লাম, এবার জামালকে একবার ডাকবো নাকি? আশেপাশে থাকলে ও আমাদের ডাক ঠিক শুনতে পাবে। হ্যাঁ তাই তো, ওইভাবে ষাঁড়ের মতো চেঁচালে তোর ডাক তো ওই সবুজ বাঘও শুনতে পাবে। তারপর তোর সামনে এসে বলবে, কেমন আছিস ভাইয়া? তারপর তুই বলবি, এই তো সবুজ বাঘ মশাই, তোমাকেই দেখতে এলাম জঙ্গলে। তুমি নাকি জঙ্গলে খুব উৎপাত করছো। ধুর ধুর, এই জঙ্গলে মৃত্যুর মুখে এসেও তোমার মস্করা গেল না। তুই চুপ কর তো। চল আর একটু সামনে আগানো যাক, কিন্তু তুই পা টিপে টিপে চলবি, একদম কোনো আওয়াজ করবি না। রহিম ভাই, ওটা কি ভূত নাকি? চুপ চুপ চুপ, কোনো কথা বলিস না। এটা কোনো ভূত না, এটা এটা রাহিমের মাথা কাটা দেহ। তার মানে জামালও আশেপাশে কোথাও কোনো গাছে বসে আছে। আমি আমি ডেকে দেখবো নাকি রহিম ভাই? দাঁড়া দাঁড়া, আগে ডাকিস না, তার আগে উপর দিকে একটু চেয়ে দেখ কোনো গাছে জামাল বসে আছে নাকি। রহিম ভাই, গাছের মাথায় সবুজ বাঘ, বাঁচতে চাইলে এক্ষুনি পালাও, নইলে আজ আর কোনো রক্ষে নেই। ওরে বাবা রে, এ তো দেখি সবুজ বাঘ। জামাল, জামাল তুই এখানে? হ্যাঁ ভাই, আর বলিস না। ওই সবুজ বাঘের ভয়ে নদীতে লাফ দিয়েছিলাম। এখন তো আর পারেও যেতে পারছি না। এই দিক দিয়ে কোনো তো নৌকাও যাচ্ছে না যে বলবো আমাকে সাহায্য করো। তাই বুদ্ধি না পেয়ে নদীতেই ডুব দিয়ে চুপ করে বসে আছি। কিন্তু কিন্তু জব্বার না বললো তুই কোনো গাছে উঠে বসে আছিস? আর বলিস না রে, গাছে উঠেও রক্ষা পাইনি। এই সবুজ বাঘটা তো গাছে উঠতে পারে। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই জল। কিন্তু তুই একা একা কিভাবে এলে এখানে? আমি আমি একা আসিনি রে, আমাকে তোর বাবার জোর করে নিয়ে এসেছে। বাবা, বাবা জোর করে নিয়ে এসেছে মানে? বাবা এখন কোথায়? তোর বাবা আর নেই রে। আমরা যখন তোকে খুঁজতে খুঁজতে জঙ্গলে আসি, ঠিক তখন গাছের উপর থেকে তোর বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে ওই সবুজ বাঘটা।
সে কি কথা, আমি এক্ষুনি যাচ্ছি আমার বাবাকে আনতে। পালা পালা, ওকে খেয়ে ফেললো, আজ আর কাউকে মনে হয় ছাড়বে না, জলদি পালা। এই রহিম ভাই, এত তাড়াহুড়ো করে তুমি কোথায় দৌড়াচ্ছ? কালো বাঘ, কালো বাঘ গো, কালো বাঘ। মানে কালো বাঘ? এ তো বাপের জন্ম শুনিনি গো। হলুদ বাঘ, লাল বাঘ, সাদা বাঘ শুনেছি, কিন্তু কালো বাঘ তো শুনেছিলাম অ্যামাজন জঙ্গলে থাকে। আমাদের সুন্দরবনে কালো বাঘ, এটা আবার কোথা থেকে আসবে? এই রবিন, একা একা মাঝ রাস্তায় কি গুনগুন করছিস? রহিম ভাই কি বলে গেল শুনলি না? রহিম ভাই আবার কি বলে গেল? কালো বাঘ বলে বাড়ির দিকে দৌড়ে গেল। ও, এই ব্যাপার। তাহলে শোনো তুমি, ওই পাগলেরা 5 জন মিলে গিয়েছিল লাল কাঁকড়ার বিচে। সেখানে নাকি 2 জনকে কালো রঙের বাঘ নিয়ে যায়, আর ফিরে আসে মোট 3 জন। বউ গো, কোথায় গেলে তুমি? আরে এই তো গো, এই তো। এমন চেঁচাচ্ছ কেন? এমন করে ডাকছো, মনে হচ্ছে কেউ মরেছে। মরেছেই তো বউ, মরেছেই। আর একজন নয় গো, দুইজন মরেছে। তারা তারা আর কেউ নয় গো, আমাদেরই গ্রামের 2 জন। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল। কোথায় গিয়েছিল তারা? মধু ভাঙতে গিয়েছিল নাকি কাঁকড়া ধরতে গিয়েছিল? বউ গো, ওরা গিয়েছিল লাল কাঁকড়ার বিচে কাঁকড়া শিকার করতে, কিন্তু আমি ওদেরকে অনেক বারণ করেছিলাম যে ওখানে যাস নে, কিন্তু কে শুনে কার কথা। আচ্ছা, সুজনের মা সুজন কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না। সুজন গেছে মতিন চাচার বাড়ি, ভোলা ডাকতে এসেছিল। বললো সকাল সকাল না গেলে নাকি বেশি কাঁকড়া পাবে না। ওরে মুখপুরি, তুই আমার ছেলেটাকে যেতে দিলি কেন? তুই জানিস না যে এখন জঙ্গলের অবস্থা খুব একটা ভালো না? ওগো, তুমি মতিন চাচার বাড়ি তাড়াতাড়ি যাও, সুজনকে গিয়ে আটকাও। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে ওকে আটকাও। হ্যাঁ হ্যাঁ বউ, আমি আমি এক্ষুনি যাচ্ছি। আমি আজ ওকে কিছুতেই জঙ্গলে যেতে দেব না। চাচি, ও চাচি, চাচা কি বাসায় আছে? তোমাদের চাচা তো এক্ষুনি দলবল নিয়ে জঙ্গলে চলে গেল। তা চাচি, কে কে গেল জঙ্গলে? 3 জনকে যেতে দেখলাম সাথে, পথে আর কে গেছে তা জানি না। 3 জন? কোন 3 জন গিয়েছে চাচি? তোমাদের চাচার সঙ্গে সুজন আর ভোলা গেছে। চাচি, কোন জঙ্গলে গিয়েছে তারা? কিছু কি বলেছে? তারা নাকি লাল কাঁকড়ার বিচে গেছে, সেখানে নাকি অনেক বেশি কাঁকড়া পাওয়া যাচ্ছে। হায় হায়, ওখানে এখন অনেক বেশি কাঁকড়া নয়, ওখানে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। সেখানে কোথা থেকে যেন এক কালো বাঘ এসেছে, আর সে মানুষকে মারছে আর রক্ত চুষে খাচ্ছে। লাল কাঁকড়ার বিষে এখন যাওয়া আর মরণ গুহায় ঢোকা একই কথা। এখন এখন কি করবে? ওদেরকে তো আটকাতে হবে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। মনে হয় ওরা বেশি দূর এখনো যেতে পারেনি, আমি ওদেরকে ফিরিয়ে আনবই। মোহন ভাই, তুমি তুমি এটা কার লাশ নিয়ে যাচ্ছ? আর তোমার অবস্থা এমন কেন? আর বলো না গো রহিম ভাই, কাল রাতে আমরা গিয়েছিলাম লাল কাঁকড়ার বিচে। সেখানে নৌকা নোঙ্গর করে আমরা পাড়েই একটু ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ দেখলাম কোথা থেকে যেন একটা কালো বাঘ চুপি চুপি এসে জব্বারের ঘাড়ে কামড় দিল, আর তার লাশটা কোনো রকম জড়িয়ে পিছিয়ে আনতেই আমার এই অবস্থা। তা
তুমি কোথায় যাচ্ছ? আমার ছেলেটাও যে লাল কাঁকড়ার বিছে গিয়েছে গো, আমি যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও। ফরেস্ট অফিসে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে খুব কড়া করে নিয়ম হয়ে যাবে তখন। কিন্তু আমি এখন কি করি বলো তো? এই জব্বারের ছোট ছোট চারটে বাচ্চা, আমি এখন এর বউকে কি জবাব দিব বলো তো? কি আর বলবে বলো তো, কপালে যা আছে তাই তো হবে। তুমি যাও খন, আমি এখন বরং যাই, দেখি ওদেরকে খুঁজে পাই নাকি। কিরে মোহন, কোথা থেকে এলি তুই? আর তোর নৌকায় ওটা কার লাশ? ওকে বাঘে ধরেছিল নাকি কুমিরে? আর তুই কোন জঙ্গল থেকে এলি? এটা মানিক চাচার লাশ গো। কাল আমরা গিয়েছিলাম নদীতে মাছ শিকার করতে। রাতে জঙ্গলের পাড়ে নৌকাটা নোঙর করে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে মানিক চাচার মাথায় কামড় দেয়। কোনো রকম ভাবে অনেক চেষ্টা করে লাশটা উদ্ধার করতে পারি। তো তুমি কোথায় যাচ্ছ? আমরা তো লাল কাঁকড়ার বিচের দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে আজ ওইদিকে না যাওয়াটাই ভালো। তা তোরা কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আজ আর জঙ্গলে যে কোনো কাজ নেই। যাত্রাপথে যখন অশুভ সংকেত দেখা দিয়েছে তখন আর না যাওয়াটাই ভালো। তা সুজন, তোমার বাবা তো তোমাকে খুঁজতে লাল কাঁকড়ার বিচের দিকেই গেল। কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তোমাদেরকে জঙ্গলে যেতে দেবে না দেখে তোমাদেরকে খুঁজতে বের হয়েছে। জলদি চলো লাল কাঁকড়ার বিচে। আমার বাবা আমাকে খুঁজতে একা একা সে লাল কাঁকড়ার জঙ্গলে গিয়েছে। আর একটু দেরিতে গেলে হয়তো বা আমার বাবাকে বাঁচানো যাবে না। জলদি চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল তাহলে। তোর বাবা যা করলো, এখন তো জঙ্গলে না গিয়ে আর কোনো উপায় নেই। চল তাহলে। জঙ্গলে চলে এলাম, তাও তো সুজনকে কোথাও দেখতে পেলাম না। আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা? আমি কি একবার জঙ্গলের ভিতরে গিয়ে দেখবো? কিন্তু একা একা যাওয়া কি ঠিক হবে? একটা কাজ করি বরং, আমি একটু ভিতরে গিয়ে সুজনকে ডেকে দেখি, যদি সে শুনতে পায়। এই বাবা, এ তো সেই কালো বাঘটা। ওরে বাবা, এবার এবার কি করব? বাঁচাও, বাঁচাও। তুমি কি কিছু শুনতে পারলে? শুনলাম তো, আশেপাশে মনে হয় কোথাও বাঘ ডাকছে। জলদি জলদি চলো, আমার মনটা কেমন যেন করছে। মনে হচ্ছে আমার বাবা কোনো বিপদে পড়েছে। সুজন, চিন্তা করে আর কোনো লাভ নেই রে। তোর বাবাকে এই বাঘে ঠিক ধরেছে। এখন কি করবি সেটা ভাব। বুঝতে পারছো না? বাবাকে খুঁজতে তো জঙ্গলে আমাকে যেতেই হবে। তুই কি পাগল হয়ে গেলি? ওই কালো রাক্ষসের মুখে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিস? যেতে তো তোমাদের হবেই, নইলে একটাকেও এখানে আমি আস্ত রাখবো না। চলো চলো বলছি, আমার বাবাকে উদ্ধার করতে হবেই। চল তাহলে। তোকে এখানে নিয়ে আসা আমাদের দোষ হয়েছে। আগে জানলে আমরা কিছুতেই এখানে আসতাম না। কি হলো, তোমরা এমন আস্তে আস্তে যাচ্ছ কেন? এইভাবে চলতে থাকলে তো পিছন থেকে একটাকে টেনে নিয়ে যাবে, আমরা কেউ টেরই পাবো না। একসঙ্গে চলো সবাই।
সুজন, ওই তো তোর বাবা পড়ে আছে, কিন্তু পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? দেখতে তো বাঘ মনে হচ্ছে না, আর সুন্দরবন জঙ্গলে ভাল্লুক ওটা কোথা থেকে আসবে? তাহলে কি হতে পারে ওটা? আরে ওটা তো ভালুক নয়, ওটা হচ্ছে কালো একটা বাঘ। কালো বাঘ? সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে? তা যেখান থেকেই আসুক, তুমি দেরি না করে লাঠি ধরো তাড়াতাড়ি, তাছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। পালা পালা, ওকে খেয়ে ফেললো। আজ আর কাউকে মনে হয় ছাড়বে না, জলদি পালা। আরে আরে, এ তো আমাকে রেখে কোথায় যাচ্ছ? কালো বাঘটা তো সুজনকে মেরে দিয়েছে, আমাকেও নিয়ে যাও, নইলে এই কালো বাঘটা আমাকেও যে মেরে ফেলবে। আমাকে নিয়ে যাও, বাঁচাও বাঁচাও। তুই থাক ওখানে, আগে নিজে তো বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না।